নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চেতনা টিভি মানে আপনারা এতদিনে জেনে গেছেন রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্য। আজ যে সাবজেক্টে আপনাদের ক্লাস হবে, আমরা কেমিস্ট্রি নিয়ে আজ পড়াশোনা করব রাইস অনলাইন ক্লাসে। তার জন্য আমাদের সঙ্গে এই ক্লাসে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রায় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, আজকে আমরা কেমিস্ট্রি পড়বো। তো কেমিস্ট্রির কোন পয়েন্টে কোন টপিকে থাকছি আজকে আমরা কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। আচ্ছা। এবং আমরা যদি বিগত বছরের এক্সামগুলোকে যদি দেখি, পরীক্ষাগুলোকে যদি দেখি, তাহলে কেমিক্যাল বন্ডিং থেকে সিভিল সার্ভিসে প্রচুর কোশ্চেন এসছে, এবং সেই জন্য আমি এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা আজকে রেখেছি এবং এটাকে নিয়ে ডিসকাস করব। স্যার, ক্লাস চলতে থাকবে, এর মাঝে মাঝে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। একদম, তো প্রথমে ক্লাস শুরু করা যায়। অবশ্যই। ওকে, তো দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলোকে যদি দেখো, তাহলে আলটিমেটলি দেখবে সিভিল সার্ভিসের প্রিলিমসের পরীক্ষা এবং মেন্সের পরীক্ষা প্রত্যেকটাতেই এই কেমিক্যাল বন্ডিং থেকে কিন্তু কম বেশি দু একটা করে কোশ্চেন এসছে। তো আলটিমেটলি আমি যখন অর্গানিক কেমিস্ট্রির ক্লাস নিয়েছিলাম, সেখানে অনেক জায়গায় আমি এই কেমিক্যাল বন্ডিং কিছু কনসেপ্ট এবং কিছু টার্মিনোলজি সেখানে অ্যাড করেছিলাম, এবং বলেছিলাম যখন আলটিমেটলি আমি সুযোগ পাবো তোমাদের এই কেমিক্যাল বন্ডিংয়ের একটা ক্লাস আমি কিন্তু করাবো। তো আজকে সেই সুযোগে আমি কেমিক্যাল বন্ডিংটার পার্ট 1 নিয়ে একটা ডিসকাশন তোমাদের রাখবো, একদম বেসিক পার্ট থেকে এই কেমিক্যাল বন্ডিং কি হয় এবং কি কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হবে সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা কিন্তু আমরা আজকে করব। তো দেখো, এই যে কেমিক্যাল বন্ডিং, এই কেমিক্যাল বন্ডিং এটার সাথে আমাদের প্রথম পরিচয় হয়েছিল ছোটবেলায় এই কেমিক্যাল বন্ডিংকে আমরা পড়েছিলাম রাসায়নিক বন্ধন এই নাম দিয়ে। তো আলটিমেটলি কেমিক্যাল বন্ডিং কেন হয়, কিসের উদ্দেশ্যে হয়? বন্ডিং, যে কোনো কিছুর বন্ডিংয়ের জন্য একটা মেন ভিউ থাকে, সেটা হচ্ছে স্টেবিলিটি। তো যে কোনো জিনিসের বন্ডিং মানেই হচ্ছে সেটা স্টেবল কমপ্লেক্সে এসে পৌঁছাবে, একটা স্টেবল পজিশনে এসে পৌঁছাবে। অ্যাটম যেগুলো হয়, সেই অ্যাটম সাধারণত ফ্রি স্টেটে থাকে, এবং সেই ফ্রি স্টেটে থাকা অবস্থায় তারা কিন্তু থাকে আনস্টেবল কন্ডিশনে। সেই আনস্টেবল কন্ডিশন থেকে আলটিমেটলি তারা চায় কিসে পরিণত হতে? স্টেবল কনফিগারেশনে। আর এই স্টেবল কনফিগারেশনে আসার জন্য তারা এই কেমিক্যাল বন্ডিংয়ের সাহায্য নিয়ে থাকে। দেখো, আমি একটা এক্সাম্পল তোমাদের দিই। সাপোজ ধরো আমি এখানে বললাম হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, আমরা প্রত্যেকেই জানি যে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হয়? 1। তার মানে হাইড্রোজেনের অবশ্যই করে একটা ইলেকট্রন বর্তমান আমি রাখলাম সেটাকে। এখন এই হাইড্রোজেনটা স্টেবল না আনস্টেবল, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি যে বললাম বন্ডিং করার উদ্দেশ্যই হচ্ছে স্টেবল কনফিগারেশনে আসা, তাহলে স্টেবিলিটি বলতে কি বুঝি? তাহলে আমরা এই স্টেবিলিটিকে সাধারণত দুটো ভাগে দেখে নিতে পারি। একটিকে আমরা বলতে পারি অক্টেট, একটিকে আমরা বলতে পারি ডুপ্লেট। তো প্রথমে আমি একটু ডুপ্লেটটা নিয়ে বলি। ডুপ্লেট হচ্ছে আলটিমেটলি হিলিয়ামের মতন কনফিগারেশন, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকবে। জেনারেলি হাইড্রোজেন এবং হিলিয়াম আলটিমেটলি এই ডুপ্লেট কনফিগারেশনটা শো করে থাকে। অক্টেট কনফিগারেশন কাকে বলবো? অক্টেট কনফিগারেশন মানে লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন বর্তমান থাকবে, 8টা করে ইলেকট্রন। তো এই যে অক্টেট, এই অক্টেট হচ্ছে লাস্ট শেলে যে 8টা করে ইলেকট্রন বর্তমান থাকবে, এই যে ধারণাটা, এই ধারণাটা কে দিয়েছিলেন? এটা একটা পরীক্ষার কোশ্চেন, যে হু সাজেস্টেড অ্যাবাউট দ্য অক্টেট থিওরি। অক্টেট থিওরি সম্পর্কে কে সাজেশন দিয়েছিলেন বা কে বলেছেন? তো আলটিমেটলি মাথায় রাখবে, অক্টেট সম্পর্কে যার ধারণা আমরা পাই সে হলো কোজেল অ্যান্ড লিউইস। কোজেল অ্যান্ড লিউইস অ্যাট দ্য ফার্স্ট টাইম এই অক্টেট সম্পর্কে আমাদের ধারণা দেন, যে প্রত্যেকটা অ্যাটম যখন কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করে এবং তারা যখন স্টেবল কনফিগারেশনে এসে পৌঁছায়, তাদের সর্ববহিস্থ কক্ষপথে এই 8টা করে ইলেকট্রন বর্তমান থাকবে। তাহলে দেখো, আমি প্রথমেই বললাম হাইড্রোজেন এবং হিলিয়াম শুধুমাত্র ডুপ্লেট কনফিগারেশনটা দেখায়, অর্থাৎ দুটো করে ইলেকট্রন রাখতে চায়। তাহলে আমি এখানে তোমাকে যে এক্সাম্পলটা দেখাতে চাইছিলাম, যে এই যে হাইড্রোজেন, এর দেখো সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। এই হাইড্রোজেনটা স্টেবল না আনস্টেবল? স্যার, আপনার লজিক অনুযায়ী এই হাইড্রোজেনটা অবশ্যই করে আনস্টেবল, কারণ এর একটা ইলেকট্রন আছে, হওয়া উচিত ছিল কতগুলো? দুটো, অর্থাৎ ডুপ্লেট হওয়া উচিত ছিল। তার জন্য সেই হাইড্রোজেন অপর আরেকটি অ্যাটমের সাথে নিজের এই ইলেকট্রনটাকে শেয়ার করতে চায়। তো আমি ধরে রাখলাম সে আরেকটি হাইড্রোজেনের সঙ্গে তার নিজের ইলেকট্রনটাকে কম্বাইন করবে, শেয়ার করবে। তাহলে আলটিমেটলি এই হাইড্রোজেন যখন এই হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রনটাকে শেয়ার করছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো, এই হচ্ছে একটা হাইড্রোজেন যেটা আমি প্রথমে নিয়েছিলাম, তার এই একটা ইলেকট্রন, আর এই একটা হাইড্রোজেন যার আরেকটা ইলেকট্রন। আলটিমেটলি দেখো দুটো একসঙ্গে যুক্ত হলো। এইবার যদি তুমি এটাকে ভালো করে চেপে দাও,
এই হাইড্রোজেনটাকে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে এই হাইড্রোজেনটাকে বন্ধ করে দিলে তুমি দেখো এই হাইড্রোজেনটার ক্ষেত্রে আলটিমেটলি একটা দুটো ইলেকট্রন হয়েছে। আবার যদি তুমি এই হাইড্রোজেনটাকে ক্লোজ করে দাও, তাহলে দেখো এই হাইড্রোজেনটার ক্ষেত্রেও একটা এবং দুটো করে ইলেকট্রন সে পেয়েছে। অর্থাৎ তার যে উদ্দেশ্য ছিল ডুপ্লেট কনফিগারেশন শো করা বা লাস্ট শেলে দুটো করে ইলেকট্রন রাখা, সে কিন্তু আলটিমেটলি এই কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে এই হাইড্রোজেন গ্যাস অর্থাৎ হিলিয়ামের মতন কনফিগারেশন পেয়েছে এবং সেখান থেকে আমি বলতে পারি সে আনস্টেবল থেকে স্টেবল হয়েছে। তাহলে এই যে আমি একটু আগে তোমাকে বললাম যে কেমিক্যাল বন্ডিংয়ের উদ্দেশ্যটা কি, কেমিক্যাল বন্ডিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে স্টেবিলিটি পাওয়া। স্যার স্টেবিলিটি মানে আপনি কি বললেন? স্টেবিলিটি মানে বললাম অক্টেট কনফিগারেশন অর ডুপ্লেট কনফিগারেশন। অক্টেট কনফিগারেশন মানে কি লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকবে, আর ডুপ্লেট কনফিগারেশন মানে লাস্ট শেলে দুটো করে ইলেকট্রন থাকবে। কে সাজেশন দিল এই অক্টেট থিওরি সম্পর্কে? কোজেল অ্যান্ড লিউইস। তাহলে এই কেমিক্যাল বন্ডিংয়ের থ্রু দিয়ে আমরা যে কোনো আনস্টেবল অবস্থায় থাকা একটা অ্যাটমকে তার স্টেবল কনফিগারেশনে নিয়ে আসতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার বেসিক ফান্ডা ফর দ্য কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংয়ের এটাই হচ্ছে মেন লজিক, এটাই হচ্ছে মেন ভিউ, যে কোনো আনস্টেবল কোনো অ্যাটমকে আমি স্টেবল কনফিগারেশনে এনে পৌঁছাবো। আসবো নেক্সট ক্রাইটেরিয়ায়। দেখো এই যে কেমিক্যাল বন্ডিংয়ে আমি দেখলাম কেমিক্যাল বন্ডিংয়ে একটা পার্টিকুলার সাবঅ্যাটমিক পার্টিকেল অংশগ্রহণ করেছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সেই সাবঅ্যাটমিক পার্টিকেলটাকে, অবশ্যই করে দিস উইল বি দ্য ইলেকট্রন। তাহলে এখান থেকে তুমি সেকেন্ড যে কোশ্চেনটা পাবোই সেই কোশ্চেনটা হচ্ছে হুইচ সাবঅ্যাটমিক পার্টিকেল টেক্স পার্ট ইন কেমিক্যাল বন্ডিং। কোন সাবঅ্যাটমিক পার্টিকেল এই কেমিক্যাল বন্ডিংয়ে অংশগ্রহণ করে থাকে? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে দিস উইল বি দ্য ইলেকট্রন। এই ইলেকট্রন আলটিমেটলি কেমিক্যাল বন্ডিংয়ে অংশগ্রহণ করে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা আমাদের নিজের লাইফ থেকে এই জিনিসটাকে একটু চিন্তা করি, তাহলে আমরা এর সঙ্গে খুব সুন্দরভাবে ট্যালি করতে পারবো ব্যাপারটা। এই যে বর্তমানে আমরা যারা এখন আছি, যারা পড়াশোনা করছি, যারা চাকরি বাকরি পড়াশোনা করছি, তারা কিন্তু বর্তমানে আছি আনস্টেবল স্টেটে। আমরা এই যে দিনরাত পরিশ্রম করছি, এত খাটাখাটনি করছি, কেন করছি? কারণ আমরা আনস্টেবল থেকে একটা স্টেবল কনফিগারেশনে আসতে চাই। তাহলে এই যে আমরা বর্তমানে আনস্টেবল আছি, সেই আনস্টেবল থেকে আমরা কি হওয়ার জন্য দিনরাত খাটাখাটনি করছি? স্টেবল হওয়ার কারণে। তার ফলে আমাদের এখন এনার্জি ভ্যালুটা বেশি না কম? অবশ্যই অনেক বেশি। দিনরাত পরিশ্রম করছি, রোজ ক্লাস করছি, অনেক অনেক পড়াশোনা করছি, প্রচুর এনার্জি। কিন্তু যেই মুহূর্তে আমরা স্টেবল হয়ে যাব, যেদিনকে আমি একটা গেজেটেড অফিসার হয়ে যাব, WBCS গ্রুপ এ অফিসার হয়ে যাব, সেদিনকে কি আর ইচ্ছে করবে অফিস থেকে বাড়ি এসে আবার একটু রাত জেগে পড়াশোনা করার? খুব কম লোকজনের মধ্যে কিন্তু সেই আশা বা সেই ইচ্ছেটা থাকে। বেশিরভাগই আলটিমেটলি আমরা কি করি? অফিস থেকে এসে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ি। তার মানে আলটিমেটলি আমরা যে মানুষটা এত খাটাখাটনি করতাম, এত পড়াশোনা করতাম, এত হাই এনার্জেটিক ছিল, সে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আস্তে আস্তে স্টেবল হওয়ার পর এনার্জি ভ্যালুটাকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে বা রিলিজ করে দিয়েছে। আজকে এই আনস্টেবল কন্ডিশনে থাকা অবস্থায় আমরা কিন্তু কোনো পরীক্ষার বাদ বিচার করি না। পিএসসি যে কোনো পরীক্ষার অ্যাড দিলেই, নোটিফিকেশান দিলেই আমরা ঝাঁপিয়ে পড়ছি। এসএসসি যে কোনো পরীক্ষার নোটিফিকেশান দিলেই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছি। তার মধ্যে আমাদের মধ্যে রিঅ্যাক্টিভিটির ক্যারেক্টারটা মারাত্মক হাই। কিন্তু যেই দিন তুমি WBCS গ্রুপে অফিসার হয়ে যাচ্ছ, সেদিনকে তুমি কি আর পিএসসির গ্রুপ ডি বা গ্রুপ সির পরীক্ষা দিতে চাইবে? না। আলটিমেটলি তখন তোমার টার্গেট হয়ে যেতে পারে ইউপিএসসি স্ট্যান্ডার্ড। তখন কিন্তু তুমি সব রকম পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি নেবে না। তার মানে তুমি স্টেবল হওয়ার পর তোমার রিঅ্যাক্টিভিটিও আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। অ্যাটমগুলোর ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই, একদম ঠিক তাই, সিমিলার। কীরকম? সাপোজ ধরো আমি একটু আগে যে উদাহরণটা তোমাকে দিয়েছিলাম হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন আমি আরেকটি হাইড্রোজেনকে নিয়েছিলাম, এই একটি হাইড্রোজেন। তাহলে তুমি দেখো এই দুটো হাইড্রোজেনেরই প্রত্যেকটিরই একটি করে ইলেকট্রন বর্তমান। তার মানে তারা স্টেবল না আনস্টেবল? নো ডাউট আনস্টেবল। এই আনস্টেবল অবস্থায় তারা কি করছে? নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করছে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন শেয়ার করার পর তারা কি পেল? হাইড্রোজেন গ্যাসে এসে পরিণত হলো। তাহলে যখন তারা ডুপ্লেট কনফিগারেশন পেয়ে গেল, যখন তারা স্টেবল হলো, হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো, আলটিমেট তাদের তখন পজিশন কি? স্টেবিলিটি পজিশন, স্টেবিলিটি জায়গায় এসে পৌঁছেছে। এই যে হাইড্রোজেন দুটো আনস্টেবল কন্ডিশনে আছে, ইন দ্যাট মোমেন্ট তাদের এনার্জি ভ্যালুটা কি আছে? আনস্টেবল অবস্থায় আমাদের এনার্জি ভ্যালু কি বলেছি? প্রচুর হাই। তাহলে আলটিমেটলি এদেরও এনার্জি ভ্যালু হাই। যখন তারা স্টেবল হয়ে গেল, আলটিমেটলি এনার্জি ভ্যালুটা কি হয়ে যাবে? লো। সেই মোমেন্টে দাঁড়িয়ে এনার্জি ভ্যালুটা কমে গেল।
যখন তারা আনস্টেবল অবস্থায় রয়েছে তারা যে কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারে, যে কোনো কিছুর জন্য তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তার মানে তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। কিন্তু যেই মুহূর্তে তারা স্টেবল কনফিগারেশনে পৌঁছে গেল তাদের রিঅ্যাক্টিভিটি কি হয়ে যায়, কমে যায়, তার মানে লো রিঅ্যাক্টিভ। তাহলে এই পয়েন্টগুলো আমি একটা ছকের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিলাম যে আনস্টেবল এবং স্টেবল হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়। যখন কোনো একটা অ্যাটম আনস্টেবল তার এনার্জি ভ্যালু প্রচুর বেশি, তার রিঅ্যাক্টিভিটি প্রচুর বেশি। যখন সে স্টেবল কনফিগারেশনে এসে পৌঁছচ্ছে তখন তার এনার্জি ভ্যালু কমে যাচ্ছে এবং রিঅ্যাক্টিভিটিও কমে যাচ্ছে। তাহলে এই যে স্টেবল কনফিগারেশনে এসে তার এনার্জি ভ্যালুটা কমে যাচ্ছে, তাহলে সেখানে আমি বলতে পারি এই বিক্রিয়াটাকে এক্সোথার্মিক রিয়াকশন বা বাংলায় বললে তাপমোচী বিক্রিয়া। কারণ এনার্জি ভ্যালু ডিক্রিজেস, এনার্জি ভ্যালু কমছে মানে এনার্জি ভ্যালু সে ছেড়ে দিচ্ছে, এনার্জি ছেড়ে দিচ্ছে মানে তাপটাকে সে রিলিজ করছে, রিলিজ করছে মানে বাংলায় সেটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম তাপমোচী বিক্রিয়া। তোমাকে পরীক্ষায় এখান থেকে এসএসসি যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং ইজ দ্য এক্সাম্পল অফ। তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার কেমিক্যাল বন্ডিং is the example of exothermic reaction। এই টার্মটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কেমিক্যাল বন্ডিং ইজ দ্য এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিয়াকশন। বারবার বলছি কেন এক্সোথার্মিক রিয়াকশন, বিকজ ইট রিলিজেস দ্য এনার্জি আফটার গেনিং দ্য স্টেবিলিটি। স্টেবল হওয়ার পর সে এনার্জিটাকে কি করে, রিলিজ করে, আর সেই জন্যই আলটিমেট এটাকে আমরা বলছি এক্সোথার্মিক রিয়াকশন। ক্লিয়ার? নেক্সট পার্টে আসবো। দেখো আমরা এই যে দিনরাত এত পরিশ্রম করছি, একটা নির্দিষ্ট স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগোচ্ছি, আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির রেখে যখন এগোচ্ছি আলটিমেট আমাদের মধ্যে কি কোনো রিপালসিভ ফোর্স আসছে না? প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোচ্ছি, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছি, তবুও কিন্তু আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির রেখেছি যে না, জীবনে স্টেবল হতে হবে, আমার নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে। আর সেই জন্য এই বাধা বিপত্তি যত রকম রিপালসিভ ফোর্স আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে আমি তাদেরকে উপেক্ষা করে সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছি। আর যদি আমরা এই মানসিকতা নিয়ে একভাবে এগোতে পারি তাহলেই কিন্তু আমরা স্টেবল হব, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো, স্বপ্ন পূরণ করতে পারবো। অ্যাটমগুলোও কিন্তু আমাদের এই জীবনের কাহিনীটাকে মেনে নিয়েই চলে। কীরকম? সাপোজ ধরো আমি একটু আগে যে এক্সাম্পলটা তোমাকে দিয়েছিলাম হাইড্রোজেন নিয়ে, আমি আবার সেই এক্সাম্পলটাকেই নিচ্ছি। এই যে হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন দেখো আলটিমেটলি কিন্তু সেম, যেটাকে আমরা এক কথায় বলতে পারি হোমো, যেটাকে এক কথায় আমরা বলতে পারি আইডেন্টিক্যাল। আমরা প্রত্যেকেই জানি সেম, হোমো বা আইডেন্টিক্যাল এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বল থাকে না, কোনো রকম অ্যাট্রাকটিভ ফোর্স সেভাবে কাজ করে না। যখন তারা পরস্পর কাছাকাছি আসতে চায় তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করে। কিন্তু তারা জানে যে যদি তারা নিজেদের মধ্যে ইলেকট্রনটা বিনিময় করতে পারে, যদি তারা নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করতে পারে, তাহলে কিন্তু ইন দ্যাট মোমেন্ট তারা কিন্তু স্টেবল কনফিগারেশনটা পাবে, তারা কিন্তু হিলিয়ামের মতন কনফিগারেশনটা পাবে। সেই জন্য তারা এই রিপালসিভ ফোর্সকে উপেক্ষা করে এগিয়ে যায়। কার হাত ধরে? অ্যাট্রাকশন ফোর্সের হাত ধরে। সেই জন্য কেমিক্যাল বন্ডিং হতে গেলে যে বেসিক ক্রাইটেরিয়াটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো ফোর্স অফ অ্যাট্রাকশন is greater than force of repulsion. Force of attraction is greater than the force of repulsion. Repulsion ফোর্সের থেকে অ্যাট্রাকশন ফোর্সকে বেশি হতে হবে, তখনই কিন্তু আলটিমেটলি আমরা এই কেমিক্যাল বন্ডিংটা করতে পারবো, তখনই কিন্তু আমরা স্টেবল কনফিগারেশনে আসতে পারবো। তাহলে স্টুডেন্ট একটা জিনিস তোমরা লক্ষ্য করে নাও, আমরা ইন্ট্রোডাকশন পার্ট থেকে কিন্তু পরীক্ষার 4খানা কোশ্চেনকে পেলাম। কি কি কোশ্চেন পেলাম? নাম্বার 1 কোশ্চেন পেলাম হুইচ সাবঅ্যাটমিক পার্টিকেল টেক্স পার্ট ইন কেমিক্যাল বন্ডিং রিং। তাহলে সেখানে আমরা অ্যান্সার করলাম দ্যাট উইল বি দ্য ইলেকট্রন। নাম্বার 2 কোশ্চেন যেটা পেলাম যে ওয়াই দিস কেমিক্যাল বন্ডিং, কেন এই কেমিক্যাল বন্ডিং? টু গেট দ্য স্টেবিলিটি। স্যার আপনি স্টেবিলিটি মানে কি বলেছিলেন? অক্টেট কনফিগারেশন অর ডুপ্লেট কনফিগারেশন। হু সাজেস্টেড অ্যাবাউট দ্য অক্টেট থিওরি? কোজেল অ্যান্ড লিউইস সাজেস্টেড অ্যাবাউট দ্য অক্টেট থিওরি। কেমিক্যাল বন্ডিং ইজ আ এক্সাম্পল অফ, একটু আগেই দেখালাম কেমিক্যাল বন্ডিং হলে পরে কি হয়? এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হচ্ছে মানে তাপ মোচন করছে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিয়াকশন।
অ্যান্ড ওয়েন আ কেমিক্যাল বন্ডিং টেক্স প্লেস, কখন একটা কেমিক্যাল বন্ডিং ঘটে, যখন ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি দ্য গ্রেটার দ্যান ফোর্স অফ রিপালশন। তাহলে এই ইন্ট্রোডাকশন পার্টটার থেকে আমরা কিন্তু পরীক্ষায় এই 4টে কোশ্চেন 5টা কোশ্চেন পরপর পেয়ে গেলাম। আর এই এতগুলো জিনিসকে বোঝার জন্য আমি এতগুলো কথা তোমাদের জানালাম। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো, এই যে আমি একটু আগে বললাম যে আলটিমেটলি সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যে ইলেকট্রনটা এই কেমিক্যাল বন্ডিংয়ে অংশগ্রহণ করে। তো এই ইলেকট্রন আলটিমেটলি কি করে, লস করতে পারে, ইলেকট্রন গেইন করতে পারে এবং ইলেকট্রন আলটিমেটলি শেয়ার করতে পারে। কি বললাম, ইলেকট্রন লস করতে পারে, ইলেকট্রন গেইন করতে পারে, ইলেকট্রন শেয়ার করতে পারে। এবং যে নাম্বার অফ ইলেকট্রন লস বা গেইন বা শেয়ার হয় তাকে আমরা এক কথায় বলবো ভ্যালেন্সি। যে নাম্বার অফ ইলেকট্রন লস অর গেইন অর শেয়ার হয় তাকে আমরা এক কথায় বলবো ভ্যালেন্সি। এই ভ্যালেন্সি কি জিনিস আমরা এক্ষুনি আলোচনা করব, তার আগে একটা না অবশ্যই আলোচনা করবো স্যার, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে আপনি এই ভ্যালেন্সিতে যাওয়ার আগে যেটুকু আমরা স্টাডিতে ছিলাম আর কি, যেটা আপনি পড়ালেন তার মধ্যে কোয়েশ্চেনটা যদি একটু আলোচনা করে নেওয়া যায় যে কোন ধরনের প্রশ্ন আসছে। হ্যাঁ একদম, আমি ওটাই আলোচনা করলাম যে ইন্ট্রোডাকশন পার্টটার থেকে আমরা মোটামুটি 3-4টে কোশ্চেন পরপর পাচ্ছি। নাম্বার 1 কোশ্চেন যেমন আমি একটু আগে দেখালাম স্টুডেন্টদের যে কোন সাবঅ্যাটমিক পার্টিকেল, এটা এই বছরই সিজিএল এ দিয়েছিল যে কোন সাবঅ্যাটমিক পার্টিকেল আলটিমেটলি কেমিক্যাল বন্ডিং এ অংশগ্রহণ করে। এবার আমরা সবাই জানি যে অ্যাটম মানে সেখানে আলটিমেটলি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকবেই। এবার তার মধ্যে যে সাবঅ্যাটমিক পার্টিকেলটা আলটিমেটলি কেমিক্যাল বন্ডিং এ অংশগ্রহণ করছে তা হলো ইলেকট্রন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ইলেকট্রনকে ধরেই আমরা আলটিমেটলি পরবর্তী যা টার্মিনোলজি পড়বো সেখানে সবই হচ্ছে ইলেকট্রনের ক্রাইটেরিয়া। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে এইটা, যে কখন একটা কেমিক্যাল বন্ডিং হয়, দ্যাট ইজ আ ফোর্স অফ অ্যাট্রাকশন যখন গ্রেটার দ্যান ফোর্স অফ রিপালশন। এবং স্টুডেন্টরা খুব ভালো করে বুঝতে পারবে বলে আমি ওদের লাইফ হিস্ট্রিটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমরাও তো সাফল্যের দিকে এগোতে গেলে আমাদের প্রচুর বাধা বিপত্তি আসে, পারিবারিক বাধা বিপত্তি আসে, মানসিক বাধা বিপত্তি আসে। একদম, সেটাকে যতক্ষণ না আমরা পেরোচ্ছি ততক্ষণ কিন্তু আমরা সাফল্যের দরজায় কড়া নাড়তে পারছি না। তাহলে আলটিমেটলি আমাদের তার প্রতি মানে সেই লক্ষ্যটা বা সেই স্বপ্নটার প্রতি একটা অ্যাট্রাকশন থাকতে হবে। যখন সেই অ্যাট্রাকশনটা আমার ওই রিপালসিভ ফোর্সগুলোর থেকে বেশি হবে তখনই ওই রিপালসিভ ফোর্সগুলোকে উপেক্ষা করে আমি অ্যাট্রাকশনের হাত ধরে সাফল্যের দরজায় পৌঁছতে পারবো, মানে স্টেবল হতে পারবো লাইফে। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা এসএসসি সবথেকে বেশি কোশ্চেনটা দেয়, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং কি ধরনের রিঅ্যাকশন। ওটাই আমি বললাম, ওটাও আমি স্টুডেন্টদের বোঝানোর জন্য ওদের জীবন কাহিনী দিয়েই বললাম যে চাকরি পাওয়ার পর আমরা বাড়িতে এসে কিন্তু আর ইচ্ছে করবে না যে একদম যা ইচ্ছে যা পরিশ্রম করা সেটা হচ্ছে এই স্টেজে দাঁড়িয়ে, আনস্টেবল স্টেজে দাঁড়িয়ে। এখন আমাদের যদি এখন বলা হয় যে স্যার সামনে পিএসসির মেন্সের পরীক্ষা আছে, আমাকে রাত জেগে স্যার পড়তে হবে, একদম স্টুডেন্টরা রাত জেগেই পড়াশোনা করবে। কিন্তু পরবর্তীকালে চাকরি পাওয়ার পর সেই ইচ্ছেটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের মধ্যেই থাকে। মানে আস্তে আস্তে তাদের যে এনার্জিটা ছিল সেটা আস্তে আস্তে লেভেলটা কমে যায়, মানে এনার্জিটা সে ছেড়ে দিচ্ছে। আর এনার্জি ছেড়ে দিচ্ছে মানে কেমিস্ট্রি এটাকে বলছি এক্সোথার্মিক রিঅ্যাকশন। মানে ব্যাপারটা আমি ওদের সুবিধার জন্য ওদের লাইফ হিস্ট্রি দিয়ে বোঝালাম যাতে ওদের ব্যাপারটা কোশ্চেনটা দেখলে পরেই ব্যাপারগুলো বা গল্পগুলো ওদের মাথায় আসে এবং ওরা সঠিক অ্যানসারটা করতে পারে। একদম, আমরা নেক্সট পার্টে যাব স্যার, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।